আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ধারাবাহিক লাইভ সেশনগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ সেশনে। এই সেশনটিতে আমরা মূলত প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন সলিউশন নিয়ে কথা বলবো। যারা একেবারে তার প্রস্তুতির শুরুর দিকে আছেন, প্রস্তুতির শুরুতে অ্যাকচুয়ালি যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য, বিসিএস থেকে শুরু করে যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আপনি যে পরীক্ষাটি দিতে যাচ্ছেন ওই পরীক্ষাটির কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন জানা দরকার। যখন আপনার একেবারে প্রস্তুতির স্টার্টিং স্টেজে থাকবেন তখন আপনার ভেরি ফার্স্ট পয়েন্ট হচ্ছে কিছু ওই পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের কমপক্ষে 4 থেকে 5 বা 10টা প্রশ্ন নিজে দেখা। প্রশ্নগুলো মুখস্থ করবার কোনো দরকার নেই, প্রশ্নগুলোকে দেখে প্রশ্নগুলো পড়া। প্রশ্ন পড়তে পড়তে যখন আপনি 1 2 3 4 5 7টা প্রশ্ন পড়বেন, অনেকগুলো প্রশ্ন পড়ার পরে আপনার মধ্যে প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া আসবে। তখন এরপরে আপনার দ্বিতীয় স্টেপ হবে সিলেবাসটা নেওয়া। সিলেবাসটা নিয়ে ওই সিলেবাসের আলোকে বেসিক কিছু টেক্সট বই পড়া। ওই টেক্সট বইগুলো যখন আপনি রিডিং পড়বেন, এর আগে আমরা প্রশ্ন পড়েছি, প্রশ্ন অনেক ক্ষেত্রে ব্যাখ্যা সহ পড়েছি। প্রশ্ন পড়া থেকে আমাদের মধ্যে একটা কোন জায়গা থেকে কোন সাবজেক্টে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি সেট করা হয়, কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট কোন জায়গাগুলো নট ইম্পর্ট্যান্ট, এই ব্যাপারগুলো কিন্তু ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য সহজ হয়। এই জন্য যারা একেবারে নতুন প্রার্থী আছেন, এই যে কোয়েশ্চেন সলিউশনের এই পর্বগুলো আমাদের ধারাবাহিকভাবে প্রতিদিন 7টা, কখনো 8টা, কখনো আরো পরে আমরা প্রতি রাতেই আমাদের লাইভগুলো যাচ্ছে। এই কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে নতুনদের যেমন এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট, আবার যারা পুরাতন বা পুরনো প্রার্থী আছেন এখন পরীক্ষা দিতে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় আননেসেসারি রিলস এবং অন্যান্য বিষয়গুলো না দেখে কিছু সময় যখন বিশ্রাম নিচ্ছেন অথবা সোশ্যাল মিডিয়ায় মোবাইলের স্ক্রিনটা নিয়ে স্ক্রল করছেন, এই সময়ে কোয়েশ্চেনের এক্সপ্লেনেশনগুলো দেখা কাজে আসবে আমাদের এই ভিডিওটাও। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন দ্য প্লুরাল ফর্ম। এই প্রশ্নটা কিন্তু এই ধরনের প্রশ্ন 41, 42, 43 সব প্রশ্ন 3টি পরীক্ষাতেই ধারাবাহিকভাবে প্রশ্ন এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা অপশন টাইগার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, এটা ভোকাবুলারি ভিত্তিক প্রশ্ন, বোঝানোর তেমন কিছু নাই, শব্দটা সম্পর্কে জানা দরকার। এখানে আমরা একটা নোট রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিছু শব্দ আছে যে শব্দগুলো মূলত সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অবস্থায় একই রকম থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে, যেমন এখানে এই যে ফিশ শব্দটাও কিন্তু পরীক্ষায় এসেছিল বিসিএস এ। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে শব্দ এসেছিল স্কোর শব্দটা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আরো কিছু শব্দ আমি লিখে রেখেছি, ডিয়ার, শিপ, এয়ারক্রাফট। হ্যাঁ, এই যে শব্দগুলো স্পেস ক্রাফট পর্যন্ত, এই শব্দগুলো কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল একই। যেমন দেখেন, আপনি যদি লিখেন মনে করেন আ ডিয়ার, যেভাবে লিখবো, আমি যদি লিখি অল ডিয়ার তাহলে অল হবে। পক্ষান্তরে আপনি যদি লিখেন আ বুক এভাবে হবে, কিন্তু যখন আমি অল বুক লিখেন তাহলে অল বুক হবে না, বিষয়টা হবে অল বুকস। এই যে পরিবর্তনটা, এটা খেয়াল রাখবেন। তাহলে এই শব্দগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। আমি অনেক সময় না খেয়ে এই প্রশ্নটা আমরা দেখলাম, এই প্রশ্নটা, তাহলে এখানে অ্যান্সার হবে ডিয়ার। বাকি শব্দগুলো এগুলো প্লোরাল হয়, হর্সেস এস যুক্ত হয়ে বাকিগুলো প্লোরাল হয়, এগুলো নয়। অ্যান্সার হচ্ছে ডি। একটা প্রশ্ন দেখলাম, পরের প্রশ্ন যাচ্ছি আমরা 3 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট। শব্দ দেখতে দেখা যাচ্ছে একটা শব্দ, এখানে কোন শব্দটা কারেক্ট। তাহলে আমরা এখানেও মূলত ভোকাবুলারি ভিত্তিক প্রশ্ন, এগুলো মূলত নাম্বার অর্থাৎ নাউনের যে বিভিন্ন ভ্যারাইটি, নাউন সম্পর্কে, নাউন জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে। নাম্বার জেন্ডার বিষয়গুলো কিন্তু নাউনের সাথে রিলেট করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের কাছে এখানে ফার্নিচার একটা শব্দ আসছে, ইনফরমেশন, তারপরে হচ্ছে সিনারিজ, তারপরে হচ্ছে প্রসিডস। 4টা শব্দ আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের মাথায় রাখতে হবে, এখানে এই যে ফার্নিচার শব্দ, ইনফরমেশন, সিনারি, এখানে কিছু শব্দ আমি ফার্নিচার, এরপরে আমি এই যে শব্দগুলো, এগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে। শিক্ষকরা যখন ক্লাসে পড়ান, একেবারে অলমোস্ট ইংরেজি গ্রামার পড়ান, এমন সকলেই এই জায়গাগুলো নিয়ে স্টুডেন্টদেরকে বারবার ওয়ার্ন করেন, বল এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। তাহলে আমরা এই 2টি প্রশ্নই পেয়েছি একটা জায়গা থেকে। তাহলে এখানে দেখা যাচ্ছে
এই শব্দগুলো এগুলো হচ্ছে আনকাউন্টেবল, এগুলো আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল কোনো নাউন কিন্তু কখনো প্লুরাল হয় না। ওয়াটার কখনো ওয়াটার্স হবে না। এই শব্দগুলো দেখতে যেমন ফার্নিচার, এই শব্দটা আসবাবপত্র, এটা ইংরেজিতে আনকাউন্টেবল হিসেবে বিবেচ্য। ইনফরমেশন মানে তথ্য, বাংলার মধ্যে তথ্যসমূহ, তথ্যগুলো ওভাবে কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল হিসেবেই ব্যবহার হয়। এই জন্য ব্যাপারগুলো কিন্তু কনফিউজিং। হ্যাঁ, তারপরে ভেজিটেবল, মানি, এই শব্দগুলোকে আমরা আনকাউন্টেবল হিসেবে ধরবো, এরা কখনো প্লুরাল হবে না আনকাউন্টেবল হিসেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্নিচারকে ফার্নিচার্স করা হয়েছে, সুতরাং এটা ভুল। ইনফরমেশনস করা হয়েছে ভুল, সিনারিস করা হয়েছে ভুল, তাহলে এখানে প্রসিডস, এটাই উত্তর। এই হচ্ছে কথা। তাহলে এখানে এই যে প্রশ্ন, এই প্রশ্নের এক্সপ্লেনেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের শব্দগুলো সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে যাদেরকে দেখতে কাউন্টেবল মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তারা আনকাউন্টেবল, এবং আনকাউন্টেবল হিসেবে তারা কখনো প্লুরাল হবে না। এই জন্য বলা হয়েছে কোন শব্দটি কারেক্ট, এই হচ্ছে বিষয়। যেখানে এই প্রশ্নটা গেল, এরপরের প্রশ্নটাই আমরা যাচ্ছি। একেবারে যেন আমার এই কথাগুলো শুনে আপনি যেন খুব সহজে কম সময়ে তথ্য পান, ওভাবেই বিষয়গুলো সলভ করে দিচ্ছি। এই শব্দটাও, এই যে প্রশ্ন টু ডক্টর অ্যান্ড অ্যানিমাল মিনস, তাহলে টু ডক্টর অ্যান্ড অ্যানিমাল এটা একটা ইডিয়ম। তো এটার জন্য 4টা অর্থ দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা এখানে কোন অর্থটা এখানে কারেক্ট। তো এখানে ছাগলকে খাসি করায় না, খাসি যে বলি, তাহলে জন্মগতভাবে একটা ছাগল কিন্তু খাসি থাকে না। এই ধরনের অর্গান রিমুভ করা, এটা যেহেতু ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস ছিল, এই রিলেটেড একটা প্রশ্ন, তাহলে এটা জাস্ট এটার অর্থটা জানা, এটার অর্থ। তাহলে আমরা এই বিষয়টা হচ্ছে টু স্টেরিলাইজ ইট, তাহলে পয়জন করা নয়, কিউর করা নয়, চিকিৎসা করা নয়, রিমুভিং দ্য জেনেটিক্যাল পার্টস অফ অ্যান অ্যানিমাল, এই হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, এটা মুখস্থ করার বিষয়, এখানে কোনো কিছু গ্রামাটিক্যালি এক্সপ্লেইন করার মতো জায়গা নাই। 5 নাম্বার প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নং 5, দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক এট দ্য ফ্লাইং বার্ড, লুক এট দ্য ফ্লাইং বার্ড। এই সেন্টেন্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লুক এট দ্য ফ্লাইং বার্ড। আচ্ছা, এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এটা কি জিরান্ড হবে, পার্টিসিপল হবে, ভার্বাল নাউন হবে, নাকি জিরান্ডিয়াল ইনফিনিটিভ হবে? জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তাহলে দেখেন এখানে আমি নোট যেটা সংযোজন করেছি, দ্য বার্ড ফ্লাইং হিয়ার ইন্ডিকেটস দ্য ফ্লাইং state of the flying bird in the sense indicating the ongoing work. The bird is flying, so flying participle and adjective, এভাবে একটা এক্সপ্লেনেশন আমি এখানে সংযোজন করেছি। এখানে একটা কথা মাথায় রাখবেন, দেখেন এখানে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, এই ভার প্লাস আইএনজি কে আমরা কখনো কখনো এটাকে ভার্ব হিসেবে দেখি, কখনো কখনো এটাকে নাউন হিসেবে ব্যবহার হতে দেখি, কখনো কখনো এই ভার প্লাস আইএনজি কে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে দেখি। খুব সহজে ব্যাপারটা মাথায় রাখবেন। দেখেন ভার্ব হবে, এর জন্য শর্ত হচ্ছে তার আগে একটা অক্সিলিয়ারি থাকবে, অক্সিলিয়ারি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এভাবে যখন আসবে তখন ওই শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার হবে। এরপরে যখন দেখবেন একটা ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট অবজেক্ট এভাবে প্রেপোজিশনাল অবজেক্ট থেকে শুরু করে নাউনের জায়গাগুলো দখল করবে। মনে করেন একটা বাক্যের সাবজেক্ট হয়, একটা বাক্যে ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এরপরে মনে করেন এখানে এক্সটেনশন থাকে, তাহলে সাবজেক্ট হওয়ার সাবজেক্টের জায়গায় আমরা নাউন বসাই, অবজেক্টের জায়গায় আমরা নাউন বসাই, এই বিষয়গুলো ফিক্সড, নাউন বা প্রোনাউন। তাহলে এই জায়গাগুলোতে যদি ভার্ব প্লাস আইএনজি আসে তখন এই ধরনের নাউনের পজিশন, অর্থাৎ সাবজেক্ট হওয়াটা একটা নাউনের পজিশন, অবজেক্ট হওয়াটা একটা নাউনের পজিশন, এই ধরনের কোনো নাউনের পজিশন যদি কোনো ভার্ব প্লাস আইএনজি দখল করে তখন তাকে আমরা বলি জিরান্ড, এবং ভার্ব প্লাস আইএনজি ওখানে নাউনের কাজ করছে। আর যদি ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে দেখেন ভার্ব প্লাস আইএনজি এভাবে এর পরে যদি কোনো নাউন থাকে তখন তাকে আমরা পার্টিসিপল বলি, কারণ তখন সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় একটা নাউন। যেমন দেখেন এটা একটা নাউন, বার্ড একটা নাউন, এই নাউনকে মডিফাই করার জন্য তার আগে ফ্লাইং শব্দটা আসছে, এটা একটা পার্টিসিপল। এটা হচ্ছে গতানুগতিক কথা, অনেকে অনেক ধরনের কৌশলের কথা বলে। এখানে একটা কথা মাথায় রাখবেন, এখানে আপনার যে বিষয়টা মাথায় রাখার মতো সেটা হচ্ছে মুভমেন্ট, গতি। গতি, যদি গতিটা খেয়াল করবেন, ভার্ব প্লাস আইএনজি,
ভার প্লাস আইএনজি কোনো নাউনের আগে বসে ওই নাউনের মধ্যে যদি কোনো মুভমেন্ট সৃষ্টি করে, ওই নাউনের মধ্যে যদি কোনো গতি সঞ্চার করে, ওই নাউনটাকে যদি সচল রাখে, সচল গতিময় অর্থ দেয়, তখন সে পার্টিসিপল। আর যদি ভার প্লাস আইএনজি কোনো নাউনের আগে এসছে কিন্তু ওই নাউনের মধ্যে কোনো গতি সঞ্চার করে নাই, তখন সে কিন্তু পার্টিসিপল না, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা জিরান্ট হবে। যেমন আপনি দেখেন, আমি দুইটি শব্দ লিখি, আমি লিখলাম এখানে, এই যে এখানে লেখা আছে ফ্লাইং বার্ড, লিখলাম কি ফ্লাইং বার্ড, একটা সেন্টেন্স। আরেকটা লিখলাম ওয়াকিং পাথ, দুইটি কথা। তাহলে এখানে দেখা যাচ্ছে বার্ড শব্দটা একটা নাউন, পাথ শব্দটা একটা নাউন, আইএনজি। এই ফ্লাইং বার্ডের মধ্যে, ফ্লাইং শব্দটা বার্ডের মধ্যে একটা গতি দেখাচ্ছে, উড়ন্ত, চলছে। কিন্তু ওয়াকিং পথ এখানে হচ্ছে চলার পথ, এখানে পথ পথ কিন্তু স্থির, চলমান নাই, গতি নাই। তার মানে এই যে শব্দটা, এটা হচ্ছে মূলত জিরান্ট, আর এটা হচ্ছে অবজেক্ট অফ জিরান্ট। এই ব্যাপারটা মাথায় রাখবেন। তাহলে এখানে যেহেতু গতি আছে, সুতরাং এটা পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পেয়েছি এই জায়গাতে ভার প্লাস আইএনজি, এটা তিনটি অবস্থা। সে ভার্ব হিসেবে ব্যবহার হবে যদি তার সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকে, নাউন হিসেবে ব্যবহার হবে যদি নাউনের জায়গায় বসে, নাউন যেখানে বসে। অ্যাডজেক্টিভ হবে ভার প্লাস আইএনজি যদি নাউনের আগে বসে, কখনো কখনো কমপ্লিমেন্ট হিসেবেও পার্টিসিপল আসতে পারে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে গতির বিষয়টা, গতি এবং স্থির, তাহলে আপনি ক্লারিফাই করতে পারবেন। আর ভার্ব চিনবার জন্য তার আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবে। যেমন দেখেন, আমি লিখলাম হি ইজ ওয়াচিং টিভি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইজ আছে, ওয়াচিং আছে, ওয়াচিংটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে আমরা কি শর্তটা পেয়েছি? শর্তটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অ্যামিজ আর ওয়াজ এর অক্সিলিয়ারি যদি থাকে, তাহলে অ্যামিজ আর ওয়াজ এর সহ ওই আইএনজি যুক্ত শব্দটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে ভার্ব প্লাস আইএনজি আমরা তিনটি রূপে তাকে দেখি। তাহলে এই সেন্টেন্সটা সহজ ছিল, এখানে একটু ব্যাখ্যা দিয়েছি কারণ এই জায়গা থেকে প্রশ্ন সব সময় আসে। তাহলে এখানে দেখতে পেয়েছি, তাহলে হি ইজ হচ্ছে ড্রাইভিং, আরেকটা হচ্ছে মুভিং, আরেকটা হচ্ছে ড্রাইভিং। তিনটি সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্স আপনি দেখতে পাচ্ছেন এই ড্রাইভিং এর আগে একটা ইজ আছে, সুতরাং এই ড্রাইভিংটা একটা ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে দেখেন হি স আ মুভিং কার। এখানে দেখেন, এখানে কার শব্দটা একটা কিওয়ার্ড, মুভিংটা কিওয়ার্ড না। মুভিংকে যদি আপনি বাদ দেন বাক্যটা ঠিক থাকে, হি স আ কার, তাহলে এটা সেপারেবল পার্ট অফ সেন্টেন্স, এডিশনাল অর্নামেন্টাল পার্ট অফ সেন্টেন্স। সুতরাং এবং এই কারের মধ্যে একটা বিষয়, এই মুভিং শব্দটা কারের মধ্যে একটা বিষয় আনছে, ওটা হচ্ছে গতি। এখানে নড়া ছড়া আছে, এই জন্য এই সেন্টেন্সের মুভিংটা, এটা হচ্ছে এই মুভিংটাকে আমরা বলবো পার্টিসিপল। আর এই সেন্টেন্সে দেখেন, এখানে যদি আপনি ড্রাইভিং বাদ দেন তাহলে সেন্টেন্সটা নষ্ট হয়, মুভিংকে বাদ দিলে সেন্টেন্স নষ্ট হয় না। হ্যাঁ, এখানে যদি বাদ দেন কার ইজ মাই হবি, কোনো সেন্টেন্সের অর্থ মিলে না। কিন্তু যদি কার বাদ দিয়ে যদি বলেন ড্রাইভিং ইজ মাই হবি, কিন্তু সেন্টেন্স মিলে। এই জন্য এখানে দেখেন ইজ হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট পজিশনে ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো বসছে, এই শব্দটাকে আমরা বলবো জিরান্ট। তাহলে আমি এখানে দেখাচ্ছি, এখানে যেটা এই ড্রাইভিংটা হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে আসছে, এই মুভিংটা আইএনজি এটা পার্টিসিপল হিসেবে আসছে, এবং এই ড্রাইভিংটা এখানে জিরান্ট হিসেবে আসছে। এই হচ্ছে এখানে কনসেপ্ট। আশা করি আমি আরো একটা উদাহরণ দিয়ে ক্লারিফাই করলাম এই সেন্টেন্সটার মধ্যে। তাহলে ফ্লাইং শব্দটা এখানে উত্তর হচ্ছে কি পার্টিসিপল। জিরান্ট হবে না কেন? উত্তর পেয়ে গেছি। ভার্বাল নাউন হবে না, ভার্বাল নাউন হওয়ার জন্য দা লিখলাম সিঙ্গিং অফ হাসান, লিখলাম অ্যাট্রাক্টস মি, একটা সেন্টেন্স লিখলাম।
এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে সিঙ্গিং শব্দটা অ্যাট্রাক্টস ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, এবং এই যে ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু দি এবং অফের মাঝখানে আসছে। এই ধরনের জিরান্ডকে আমরা বলি ভার্বাল নাউন, ভার্বাল নাউন। তাহলে এখানে এই বিষয়টা এই 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 সেন্টেন্সে এই শব্দের মধ্যে নাই, ওটা তো জিরান্ডই না, সুতরাং ভার্বাল নাউন হওয়ার সুযোগ নাই, জিরান্ড হওয়ার সুযোগ নাই। জিরান্ডিয়াল ইনফিনিটিভ এটা মিলে না, সুতরাং অ্যান্সার হচ্ছে বি। এটা হচ্ছে আরেকটা প্রশ্ন গেল। এবার আসেন 6 নাম্বার, কোয়েশ্চেন নং 6। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে খেয়াল করেন, এখানে বলা হয়েছে ডিটারমিনার কোনটা। এখন আধুনিক ইংরেজি গ্রামারে কিন্তু ডিটারমিনারকে আলাদা করে পার্টিসিপল স্পিচ 9 প্রকার, ডিটারমিনার, পার্টিসিপল, জিরান এগুলো আলাদা পার্টিসিপল স্পিচ এভাবে 10 প্রকার, অনেকে অনেকভাবে বলে। ডিটারমিনার গুলো খেয়াল করতে হবে, ডিটারমিনার গুলো মূলত অ্যাডজেক্টিভ, বিশেষ শ্রেণীর কিছু অ্যাডজেক্টিভ যারা নাউনের আগে বসে নাউনকে ডিটারমাইন করে, ডিটারমিনার। এখানে বলা হয়েছে ডিটারমিনার গুলো। দেখেন ইংরেজিতে ডিটারমিনার হচ্ছে, দেখেন আমাদের যে আর্টিকেল আছে, আর্টিকেলস গুলো এ, এন, দি, এদেরকে আমরা ডিটারমিনার বলি। মনে করেন ইংরেজিতে কতগুলো পজেসিভস আছে, পজেসিভস, হ্যাঁ, যেমন দেখেন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়র, এই শব্দগুলো কিন্তু ডিটারমিনার হিসেবে ব্যবহার হয় নাউনের আগে। আপনি দেখেন মনে করেন ডেমনস্ট্রেটিভ বা ডেমনস্ট্রেটর্স এভাবে লিখলাম আমি, হ্যাঁ, মনে করেন আমি লিখলাম দিস, দ্যাট, লিখলাম দিস, দোজ, এরাও কিন্তু ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়। ইভেন আপনি যে সমস্ত শব্দ মনে করেন কোয়েশ্চেন করার জন্য ব্যবহার হয়, কোয়েশ্চেন্স, বা যেমন আমি লিখলাম হু, হুইচ, হোয়াট, তাদেরকে দিয়ে আমরা ইন্টারোগেশন করি, এদেরকে ইন্টারোগেটিভস বা ইন্টারোগেটরস হিসাবে আমরা ডিটারমিনার হিসাবে ব্যবহার করতে পারি বা ডিটারমিনার বলে থাকি। অনুরূপভাবে এখানে আরো কিছু ডিটারমিনার আছে, এদেরকে আমরা বলি কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার্স গুলো ধরুন পরিমাণ বোঝানোর জন্য ফিউ, তারপরে আমরা ব্যবহার করি লিটল, আমরা নিয়ে আসি মেনি, আমরা ব্যবহার করি মাছ। এই যে সমস্ত শব্দগুলো যেগুলো পরিমাণ বোঝায় এদেরকেও আমরা বলি ডিটারমিনার। তাহলে আমরা এই যে ক্লাসেস অফ ডিটারমিনার্স দেখলাম, এখানে এই যে আমি এখানে যা লিখেছি এগুলো হচ্ছে ডিটারমিনারের প্রকার। তাহলে দেখেন ব্রিং মি দ্যাট বুক, ব্রিং মি দ্যাট বুক, তাহলে এখানে দেখেন মি নাই, ব্রিং তো ভার্ব, মি নাই, তাহলে বুক নাউন, তাহলে দ্যাট হচ্ছে ডিটারমিনার। আমি জাস্ট যেহেতু ব্যাখ্যা দিচ্ছি এটা একটু করে অল্প করে জিনিসটাকে প্রকার ব্যাখ্যা দেখালাম। তাহলে আর্টিকেল গুলো এক ধরনের ডিটারমিনার, পজেসিভস গুলো ডিটারমিনার, ডেমনস্ট্রেটরস বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে যাদেরকে ছিলেন এরাও কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের আগে বসে, তাদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন বলা যায় তাদেরকে আপনি চাইলে ডিটারমিনার বলতে পারেন। তারপর হচ্ছে কোয়েশ্চেন করার জন্য শব্দগুলো, যেমন দেখেন আপনি যদি বলেন এই যে লিখলাম হুইচ কার ইজ ইয়োর ফেভারিট ওয়ান, একটা কথা বললেন, তাহলে হুইচ কার নাউনের আগে হুইচ শব্দটা, এটাকেও ডিটারমিনার বলা হচ্ছে ইংরেজিতে। অনুরূপভাবে কোয়ান্টিফায়ার্স, মনে করেন আপনি লিখলেন, এখানে লিখলেন মনে করেন ফিউ বুকস, তাহলে দেখা যাচ্ছে এখানে বুকস নাউন আর ফিউ শব্দটা হচ্ছে ডিটারমিনার। এভাবে ডিটারমিনার গুলো, এভাবে অনুরূপভাবে এখানে যে আরো শব্দ আছে যেমন দেখেন নাম্বারস, হ্যাঁ, নিউমেরিক্স বলে নাম্বারস, যেমন আপনি দেখেন 1, অনুরূপভাবে 2, অনুরূপভাবে 10, যেমন ধরুন আমি লিখলাম 10 বুকস, হ্যাঁ 10 বুকস, তাহলে এখানে 10 শব্দটা কিন্তু ডিটারমিনার বলা হচ্ছে। তাহলে স্যার বেসিক্যালি এই শব্দটা কি অ্যাডজেক্টিভ না, নাউনের আগে বসে? অবশ্যই অ্যাডজেক্টিভ, এই জন্য আমি বলেছিলাম ডিটারমিনার্স গুলো হচ্ছে স্পেশাল কিছু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ডিটারমিনার কি জিনিস এখন এখান থেকে প্রশ্ন আসলে আমরা ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবো। ডিটারমিনারের ক্লাসেস গুলো দেখলাম, তাহলে একটা প্রকার, দুইটি প্রকার, তিনটি প্রকার, 4, 5, এখানে আমি 6টি ক্লাসেস অফ ডিটারমিনার দেখিয়েছি, এই হচ্ছে কথা। অনুরূপভাবে আপনি দেখবেন অনেক বইতে এখানে ডিটারমিনারের ক্লাসগুলো দেখানোর সময় যে সমস্ত মনে করেন আরো কতগুলো প্রনাউনের যে প্রকারভেদ আছে, যেমন আইদার অর, নাইদার নর,
এই সমস্ত শব্দগুলাকেও কিন্তু ডিটারমিনার হিসাবে ওই প্রনাউনের প্রকার অনুযায়ী নামকরণ করা হয়। তো বেসিক্যালি যদি কেউ প্রশ্ন করে ডিটারমিনার হিসাবে আমাকে কম শব্দে বলেন, তাহলে কম শব্দে বলবার জন্য এই অ্যান্সারটা। আর্টিকেলগুলোকে ডিটারমিনার বলা যাবে। হ্যাঁ, এখানে আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। এখানে আর্টিকেলগুলোকে ডিটারমিনার বলা যাবে কম শব্দে দেখানোর জন্য। পজিটিভসগুলোকে ডিটারমিনার বলা যাবে। অন্যভাবে কোয়ান্টিফায়ার্সগুলো বিশেষ করে ডিটারমিনার হিসাবে বেশি পরিচিত। এই জায়গাটা বিশেষ করে বেশি পরিচিত। রেড মার্কগুলো বেশি মাথায় রাখবেন। হ্যাঁ, কোয়ান্টিফায়ার্স, ডেমনস্ট্রেটরস, পজিটিভস, আর্টিকেলস, এদের বিশেষভাবে এদেরকে পার্টিকুলারলি ডিটারমিনার হিসেবে পরিচিত। অনেক বইতে দেখবেন এই যে 4টা প্রকারকে আমি মার্ক করে রেখেছি, এই 4টা প্রকারই কিন্তু অনেকগুলো বইতে এই 4টাকেই দেখানো হয়েছে। আপনি ইউটিউব দেখেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবিং করেন, গুগল করেন, এক এক জায়গায় এক এক রকম ক্লাসেস দেখানো হয়েছে। তো এখানে মেজর ক্লাস বলতে এই জায়গাগুলো। তাহলে আমরা ডিটারমিনার হিসেবে ব্যাপারটাকে চিনলাম, এটাকে অনেক বড় কিছু ভাববার কোনো কিছু নেই। হ্যাঁ, তারপরে আসুন আরো একটা প্রশ্ন আমরা দেখব। এটা লিটারেচারের প্রশ্ন। অ্যাপাসিস টু ইন্ডিয়া, এখানে ইএম ফস্টারের লেখা। এটা জাস্ট একটা লিটারেচারের প্রশ্ন, তার মানে এটা বিসিএস এর প্রশ্ন। ডাক্তারদের স্পেশাল বিসিএস এ আমরা লিটারেচার থেকে প্রশ্ন আসতে দেখলাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক? ঠিক আছে, তাহলে এই যে মাস্ক মানে কি, এইখানে এটা করোনার সময়ের বিসিএস, ওই সময় মাস্ক নিয়ে বেশি কথা হচ্ছিল। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে মূলত সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম। অর্থাৎ অনেকেই এটাকে ফেস কভার উত্তর দিবে, এই জন্য এটা মূলত প্রশ্নটা এভাবে করা হয়েছিল। হ্যাঁ, অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, হিয়ার দ্য ফলিং ইজ। দেখেন একটা পরীক্ষা, এটা বিসিএস এরই পরীক্ষা। বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন, কিন্তু এখানে এক এক জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু আমি আনি নাই। একই প্রশ্নে একই জায়গা থেকে একাধিক প্রশ্ন কিন্তু এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেখছেন ওখানে প্রথমে 2টি প্রশ্নই নাম্বার রিলেটেড প্রশ্ন পেয়েছি। একটা প্রশ্ন পেয়েছিলাম ভার্ব প্লাস আইএনজি নিয়ে, ওটা নিয়ে আমি অনেকক্ষণ ব্যাখ্যা দিয়েছি। জিরান কি, পার্টিসিপল কি, ভার্ব প্লাস আইএনজি কখন ভার্ব হবে, জিনিসটাকে খুব স্পষ্ট করে ক্লিয়ার করেছি। এরপরে এখন আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে দ্য অনলি ওয়ার্ড বিটুইন ডিটারমিনার অ্যান্ড নাউন ইজ অ্যাজেটিভ। এখানে দেখেন অপশনগুলোর মধ্যে কি আছে এবং প্রশ্নটা কি। দেখেন 9 নাম্বার প্রশ্ন, গো অ্যান্ড ক্যাচ। হ্যাঁ, দ্য ফলিং স্টার, ফলিং স্টার। তাহলে আমরা এতক্ষণে যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম, এটা নিয়ম অনুসারে পার্টিসিপলের ক্যাটাগরিতে পড়ে। তাহলে আমি বলেছিলাম এমন ভার্ব প্লাস আইএনজি যা নাউনের আগে বসবে, নাউনের মধ্যে একটা গতি দেখাবে। গতি 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 গতি, এই কথাটা ইম্পর্টেন্ট। নাউনের মধ্যে একটা গতি দেখাবে। ফ্লাইং বার্ড, বার্ডের গতি আছে। মুভিং কার, কারের গতি আছে। ব্রেকিং নিউজ, নিউজের গতি আছে। ফলিং স্টার, যেটা পড়ছে ওটা তো গতিই আছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন কোনো নাউনের আগে বসে, এই নাউনের মধ্যে একটা গতি সঞ্চার করবে, নাউনের গতিময়তা বোঝাবে, গতি। তাহলে মুভমেন্ট, হ্যাঁ মুভমেন্ট থাকবে। তাহলে ওটাকে আমরা বলি পার্টিসিপল, পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখন অপশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব, তাহলে হবে না। প্রেপোজিশন হবে না। ভার্ব সুযোগ নাই। তাহলে এখানে উত্তর কি? অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল গুলো কি তাহলে স্যার আমরা একেবারে সবসময় অ্যাডজেক্টিভ বলবো? এক্স্যাক্টলি, পার্টিসিপল গুলোকে আমরা সবসময় অ্যাডজেক্টিভ বলতে পারি। যেমন আমরা সবসময় ছোটবেলা থেকে আমরা ভার্বকে এরকম করে দেখে আসছি না। আমার কাছে এখানে একটা জায়গা আছে, আমি জায়গাটাতে একটু ক্লিয়ার করে লেখার জন্য নিলাম। যেমন দেখেন আমরা ডু, তারপরে হচ্ছে দেখেন প্রেজেন্ট, তাহলে এখানে আমাদের কাছে পাস্টের পরে পাস্ট পার্টিসিপলটা সবসময় দেয়া থাকে। পাস্টের পরে পাস্ট পার্টিসিপলটা আমাদের কাছে সবসময় দেয়া থাকতো বই পুস্তকে। হ্যাঁ, কিন্তু প্রেজেন্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল এটা দেয়া না থাকার পেছনে কারণ হচ্ছে এখানে আইএনজি দিলেই আমরা পেয়ে যাই। আগে এখানে কিন্তু একটা বেস ফর্ম থাকে, বেস ফর্ম। মনে করেন এই জায়গায় এটার জন্য বেস ফর্ম হচ্ছে ডু, এটার জন্য বেস ফর্ম হচ্ছে হ্যাভ, এটার জন্য বেস ফর্ম হচ্ছে কি গো। দেখেন এই শব্দটার কিন্তু প্রেজেন্ট ফর্ম যদি ধরি, এখানে কিন্তু ডাস শব্দটাকে আমরা প্রেজেন্ট ফর্ম ধরি, হ্যাজ শব্দটাকে আমরা প্রেজেন্ট ফর্ম ধরি, অনুরূপভাবে গো শব্দটার গোস এই ফর্মটাকেও আমরা প্রেজেন্ট ফর্ম ধরি। তাহলে এটা একটা বেস ফর্ম। হ্যাঁ, এই যে বেস ফর্ম, এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ।
ইনফিনিটিভ। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্ম তার মানে এই যে মূল ভার্বের ডু ডিড ডাস যেভাবে আমরা মুখস্থ করতাম, তার আগে যে ফর্মটা, এই যে ফর্ম, এই ফর্মগুলোর তিনটি নাম আছে। একটা নাম হচ্ছে ডিকশনারি ফর্ম, আরেকটা নাম হচ্ছে বেস ফর্ম, আবার হচ্ছে তাকে বেয়ার ইনফিনিটিভও বলা হয়। এখন আমি যে কথাটা বুঝাবার জন্য এই টেবলটা ড্র করেছি, এটা হচ্ছে এখানে দেখেন প্রেজেন্টের জন্য প্রেজেন্ট পার্টিসিপল, পাস্টের জন্য পাস্ট পার্টিসিপল। এই পার্টিসিপলটা অ্যাকচুয়ালি এই ভার্ব থেকে গঠিত অ্যাজেটিভ, এই ভার্ব থেকে গঠিত অ্যাজেটিভ। এটাও অ্যাজেটিভ, এটাও কি অ্যাজেটিভ। প্রত্যেকটা পার্টিসিপলকে আপনি মনে রাখবেন এটা একটা অ্যাজেটিভ মাত্র। পৃথিবীর সকল পার্টিসিপল অ্যাজেটিভ হিসেবে ব্যবহার হয়, কিন্তু সকল অ্যাজেটিভ পার্টিসিপল হবে এমন তো না। কারণ প্রেজেন্ট পার্টিসিপল, এরা হচ্ছে পাস্ট পার্টিসিপল এক একটার জন্য এক এক রকম বলে, ওটা বইতে দিয়ে দেওয়া হয়, আইএনজি দিয়ে পাওয়া যায় বলে ওটা বইতে আমাদের উল্লেখ থাকে না। এই যে বিষয়টা, তাহলে আমরা এখানে যে বিষয়টা বোঝাবার জন্য আমি দেখিয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের একটা পার্থক্য আছে। আর পার্টিসিপল বলতে যে ব্যাপারগুলো, এই যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এরা হচ্ছে আসলে এই ভার্ব থেকে গঠিত অ্যাজেটিভ। এদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এদের ক্ষেত্রে একটু আগে যেটা বলেছি সেটা হচ্ছে এদের মধ্যে একটা গতি সঞ্চার করবে, চলমান বুঝাবে। যদি মুভমেন্ট না থাকে তাহলে ওটা প্রেজেন্ট পার্টিসিপল হয় না। আর কোন একটা নাউন যদি কমপ্লিটেড টাস্ক, কোন একটা ফিনিশড অবস্থায় যদি বোঝায়, যেমন ব্রোকেন গ্লাস, কমপ্লিটেড টাস্ক, ফিনিশড জব, ব্রোকেন হার্ট, অর্থাৎ যে জিনিসটা অতীত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, এমন এক্সপ্রেশন দেওয়ার জন্য কিন্তু আমরা নাউনের আগে এই যে পাস্ট পার্টিসিপল গুলা ব্যবহার করি। আপনারা দেখবেন, তাহলে দেখেন আপনি এই ব্যাপারটা খেয়াল করেন। তাহলে এই যে ব্রেকিংটা নিউজের আগে বসছে, ব্রোকেনটা গ্লাসের আগে বসছে, এই দুইটা শব্দ নাউন। এটা নাউনের মধ্যে গতি এনেছে, গতি। আর এটা নাউনের মধ্যে কোনো কাজ শেষ হওয়া, ফিনিশড সামথিং, কমপ্লিটেড সামথিং, এই ধরনের এক্সপ্রেশন দিচ্ছে। তাহলে দুইটি পার্টিসিপল, এই দুইটাই, এটা হচ্ছে ব্রেক ভার্ব থেকে এসেছে, এটাও ব্রেক ভার্ব থেকে এসেছে। এটা প্রেজেন্ট ডু থেকে, ব্রেক থেকে ব্রেকিং, আবার ব্রোক থেকে ব্রোকেন। এরা হচ্ছে মূলত ভার্ব থেকে গঠিত। এটা যদি নাউন হয়, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কথাগুলো এত ইলাবোরেটলি বললাম যারা একেবারে বিগিনার আছে তাদের জন্য, তারা যেন ব্যাপারগুলোকে ইজিলি, জিনিসগুলো নিয়ে এত টেনশন না করে ইজিলি কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারে। আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেন এই 9 নাম্বার প্রশ্নটাও দেখলাম। তাহলে এখানে আমরা অ্যান্সার হিসাবে পেয়েছিলাম অ্যান অ্যাডজেক্টিভ, ফলোইং স্টার। একই জায়গা থেকে দুইটি প্রশ্ন একই বিসিএসে আসছে, তার মানে এই ব্যাপারগুলো ম্যাটার করে কিন্তু। তাহলে এখানে 10 নাম্বার, হাসান হ্যাজ রিড, এখানে রেড উচ্চারণ করব, মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। এখানে অ্যান্সার হবে ওয়ার্কস। তাহলে দেখেন মোস্ট অফ দ্য পোয়েমস, প্লেস, মোস্ট অফ দ্যার পরে আমরা প্লুরাল ফর্ম বসাবো। আনকাউন্টেবল নাউন, এটার পরে হয়তো আনকাউন্টেবল নাউন বসবে, অথবা যদি কাউন্টেবল নাউন বসে তাহলে প্লুরাল বসবে। কথাটা আরো সহজ করে বুঝাই, দেখেন এই যে মেনি আছে, মেনি, হ্যাঁ, আরেকটা শব্দ আছে কি মাছ। তাহলে এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর, আর এটার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট। অনুরূপভাবে মাছ শব্দের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট। ব্যাপারটা ক্লিয়ার? প্রথমে আপনার জানতে হবে মেনি আর মাছ। এই মেনির কাউন্ট সুপারলেটিভ মোস্ট, মাছের সুপারলেটিভ, অর্থাৎ দুইটি শব্দের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি মোস্ট। এই যে বাক্য, এই বাক্যের মধ্যে কিন্তু মোস্ট শব্দটা আমরা পেয়েছি, মোস্ট শব্দটা আমরা পেয়েছি। এই মোস্ট শব্দটা আসছে মেনি থেকে অথবা মাছ থেকে। এবার আসেন কেন, কি হবে। এখন আমরা জানি এই যে মেনি, যদি আপনি মেনি ধরেন, প্রশ্নটা দেখতে যত ইজি লাগছে, পরীক্ষার হলে তত বেশি কনফিউজিং। এখন যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওয়ার্কটাই যৌক্তিক লাগে সে অন্য কথা, কিন্তু গ্রামাটিক্যালি লজিক্যালি কেন ওয়ার্কটা হবে, বাকিগুলো কেন হচ্ছে না ব্যাপারটা। ধরুন এখানে মেনি শব্দটা ধরলাম, তো মেনি শব্দটার পরে দেখেন আপনি একটা শব্দ লিখলেন বুক। তো আপনি বলেন তো মেনি বুক হবে না মেনি বুকস হবে? আনডাউটেডলি মেনি বুকস হবে, কারণ মেনি একটা প্লুরাল নাউন, প্লুরাল ডিটারমিনার, তাহলে মেনি বুকস হবে। এখন অথবা
এখন এখানে শব্দটা আসছে কি মোস্ট, তাহলে যদি মেইনি থেকে মোস্ট আসছে এমনটা বিবেচনা করি, যেহেতু মেইনির সুপারলেটিভ মোস্ট, আবার মাছ শব্দের সুপারলেটিভও কি মোস্ট। এখন ধরলাম এটা মেইনি থেকে আসছে, তাহলে মেইনির পরে বুকস হয়, অনুরূপভাবে যদি আপনি মেইনির সুপারলেটিভ ধরেন তাহলে মোস্ট বুকস হওয়ার কথা, তাহলে এখানে যে নাউনটা আসবে ওই নাউনটা প্লুরাল হতে হবে। তাহলে দেখেন এখানে পয়েমটা পয়েমস হওয়ার কথা ছিল, প্লেটা প্লেস হওয়ার কথা ছিল, ড্রামাটা ড্রামাস হওয়ার কথা ছিল। আচ্ছা, তাহলে এখানে এই অপশনগুলো হচ্ছে না যদি আমরা মেইনি থেকে মোস্ট ধরি। এখন ধরুন মেইনি থেকে মোস্ট আসে নাই, মোস্ট আসছে মাছ থেকে। এখন মাছ শব্দের পরে দেখেন, মাছ শব্দের পরে ওয়াটার আনকাউন্টেবল নাউন বসে, এখন আনকাউন্টেবল নাউন যদি বসাই তাহলে মাছের পরে আনকাউন্টেবল নাউন, এটা পয়েম কাউন্টেবল হবে না, প্লে কাউন্টেবল হবে না, ড্রামা কাউন্টেবল হবে না, ওয়ার্কস। এখন ওয়ার্কস শব্দটা কি প্লুরাল কিনা, হ্যাঁ ব্যাপারটা এখানে একটু এই জিনিসটাই আমি এখানে ব্যাখ্যা করেছি। আশা করি এখন দ্বিতীয়বার যে কথা বললাম লিখে দেখালাম এই জিনিসটা থেকে এই রিডিংটা পড়লে আপনি বুঝবেন, পরে অভ্যাস করা উচিত। হিয়ার মোস্ট অফ দ্য আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে হতে হবে আফটার দ্যাট আনকাউন্টেবল নাউন আসতে হবে অথবা প্লুরাল নাউন আসতে হবে। এই ব্যাপারটা এখন বুঝেছেন কেন প্লুরাল আসতে হবে রিকোয়ার্ড। সো ওয়ার্কস উইল সিট হিয়ার, এখানে ওয়ার্কসই বসবে। কেন? ওয়ার্ক ইজ ইউজড as countable noun, এটা কাউন্টেবল হিসেবে ব্যবহার হয় ইন দ্য সেন্স অফ আ বুক, বই হিসাবে, পিস অফ মিউজিক। হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি এই মোস্ট শব্দটাকে এনেছি মেইনি থেকে, এবং মেইনির পরে প্লুরাল হওয়ার কথা ছিল মেইনি পয়েমস, হয় নাই। হওয়ার কথা ছিল মেইনি প্লেস, হয় নাই। হওয়ার কথা ছিল মেইনি ড্রামাস, হয় নাই। এখানে আমরা পেয়ে গেছি মেইনি ওয়ার্কস, এবং এই ওয়ার্কসের অর্থ হচ্ছে সৃষ্টিকর্ম। এখানে সৃষ্টিকর্ম বলতে লিটারেরি ক্রিয়েশন বা আর্টিস্টিক ক্রিয়েশন, শিল্পকর্ম অথবা সাহিত্যকর্ম। গেল, দেখতে প্রশ্নটা সহজ, কিন্তু একটু আমরা এটাও সাহিত্যের প্রশ্ন। fill in the gap with correct form of verb, the police dash informed yesterday। এখানে ইজি প্রশ্ন, এত ইজি প্রশ্ন আসলে আপনারা আশা করি পারবেন। এখানে দেখেন fill in the gap with correct form of verb, এখানে দ্য পুলিশ আছে, দ্য পুলিশ কোনো টেন্স মেনশন করে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা সময় আছে। তা আমরা জানি অতীত সময়, অতীতের যদি স্পেসিফিক কোনো সময় উল্লেখ থাকে, হ্যাঁ মনে করুন এখানে লেখা আছে yesterday, ago, মনে করেন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, 2020, এরকম অতীতের কোনো সময় উল্লেখ থাকলে আমরা পাস্ট টেন্স করি, পাস্ট সিম্পল টেন্স। শুধু মানে এরকম অতীতের সময় উল্লেখ থাকলে, অতীতের সময় বলতে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, অতীতের নির্দিষ্ট সময়। অতীতের যদি নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তখন আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করব। তাহলে এখানে ইয়েস্টারডে আছে, তাহলে ইজ দিলে যায় না। এখন এবং আরো একটা কথা, দা পুলিশের পরে ইজ হওয়ার সুযোগ নাই, ওয়াজ হওয়ার সুযোগ নাই, কারণ দা পুলিশের পরে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব একটা প্লুরাল ভার্ব, আর্মি, পুলিশ, সমস্ত শব্দের শেষে। তাহলে এখানে আমরা দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ওয়ার। আর হবে না কারণ এখানে অতীত সময় আছে, ওয়ার ইজ দ্য অ্যান্সার। বেশি ইজি ছিল, কিন্তু তবুও পরীক্ষায় এই টাইপের প্রশ্ন এসেও আপনাকে কনফিউশনে ফেলতে পারে। আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি, দ্য লাস্ট ওয়ান, কমপ্লিট দ্য সেন্টেন্স, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। এখানে এই যে ইফ আছে, ইফ যদি, ইফ শব্দের অর্থ হচ্ছে কি যদি। এই ইফ যুক্ত বাক্য এগুলোকে আমরা কন্ডিশনাল বলি, কন্ডিশনাল। আমি একেবারে ইজিলি সলভ করার জন্য একটা কথা বলবো, কন্ডিশনালের ক্ষেত্রে যদি এমসিকিউতে আপনি সলভ করেন, এক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে কন্ডিশনালটা, সেন্টেন্সটা একটু পড়ে দেখবেন রিয়েল না আনরিয়েল। হ্যাঁ, রিয়েল না আনরিয়েল। তাহলে দেখেন ইফ আই ওয়ার ইউ, এটা কি রিয়েল হওয়ার সুযোগ আছে? আমি কি যদি তুমি হতাম, আনরিয়েল হলে দুইটি ফ্যাক্ট, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এখানে পাস্ট সিম্পল ব্যবহার করি, পাস্ট সিম্পল। হ্যাঁ, আর যদি
আর যদি গতকাল যদি আমি তুমি হতাম এরকম হয়, তাহলে আমরা ব্যবহার করি কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ব্যবহার করি। আর যদি এদিকে পাস্ট সিম্পল হয়, এখানে এখানে এসে আমরা এখান থেকে শব্দ ব্যবহার করব। হ্যাঁ, তাহলে এখানে উড, কুড এবং মাইট অ্যাকর্ডিংলি এখান থেকে কোনো একটা শব্দ বসাবো। আর যদি এদিকে পাস্ট পারফেক্ট হয়, আমাদের কাজ হচ্ছে উড, কুড, মাইট এর পরে একটা হ্যাভ আসবে। আর আমরা জানি হ্যাভ এর পরে বার বসলে বি3 বসে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, সিম্পল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়ার আছে, ওয়ার আছে, ওয়ার আছে। তাহলে এখানে আমরা এই যে উড, কুড, মাইট এর পরে হ্যাভ, এই ব্যাপারটা আমাদের দরকার নাই। এই শব্দগুলো আসবে এখানে, এরপরে বারবার বেস ফর্ম বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্যাল যাচ্ছে না, ওয়ার আছে। উইল যাচ্ছে না, ওয়ার আছে। মে যাচ্ছে না, ওয়ার আছে। এখানে আমরা অ্যান্সার করবো কি এই হচ্ছে অ্যান্সার, সহজ। যদিও কন্ডিশনালের সকল তথ্য এভাবে দিলে অনেক লম্বা হয়, তাহলে আমরা সিম্পল একটা কথা বললাম। আবারও বলছি যারা একেবারে বিগিনার আছেন, যারা খুব শর্টকাট কোনো কিছু খুঁজেন, তাদের জন্য আপনি প্রথমে এরকম ইফ যুক্ত বক্তব্য থাকলে আপনি এই যে ক্লজটা পড়ে দেখবেন এটা কি বাস্তব কথা না অবাস্তব কথা। যদি অবাস্তব হয়, যদি বাস্তব না হয়, বিষয়টা যদি অবাস্তব হয়, প্রথমে মাথায় রাখবেন অবাস্তব হলে এখানে শুধু পাস্ট টেন্স হয়। তারপর আপনি খেয়াল করবেন অবাস্তবটা কি বর্তমান নাকি অতীত। যদি বর্তমান হয় তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট সিম্পল টেন্স হবে, ওয়ার হবে, ভার্বের ডিড ফর্ম হবে যদি কোনো অ্যাকশন ভার্ব হয়, ডিড ফর্ম। আর এদিকে এখান থেকে কোনো শব্দ দিয়ে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি এখানে অবাস্তব এবং অতীত হয়, তাহলে এখানে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে মূলত হ্যাড প্লাস বি3। যেমন গতকাল যদি আমি তোমাকে দেখতাম, ইফ I had seen you yesterday, হ্যাঁ লিখলাম। তাহলে আমি লিখলাম কি I might have given that, একটা বক্তব্য লিখলাম। তাহলে এখানে কথা হচ্ছে, খেয়াল করার মতো বক্তব্য হচ্ছে এখানে দেখেন had seen, এখানে একটা অক্সিলিয়ারি হেড আসছে, পাস্ট পারফেক্ট এখানে আসছে। এখানে এই যে মাইটের পরে আমরা একটা হ্যাভ নিয়ে আসছি, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এই হচ্ছে কথা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হলো। আজকের সেশনটাতে আমি আর বেশি লম্বা বক্তব্য দিচ্ছি না। আমাদের খেয়াল রাখতে হবে একেবারে শতভাগ বিসিএস ক্যাডার শিক্ষক দিয়ে আমাদের এই লাইভ ক্লাসগুলো হচ্ছে। এই লাইভ ক্লাসগুলোর জন্য আমাদের পেজে আপনারা চোখ রাখবেন। সন্ধ্যা 7টা, রাত 8টা, ঠিক আছে? এই আজকের যে লাইভটা আমরা দেখেছি, আমি একেবারেই কোনো ধরনের অপ্রাসঙ্গিক আননেসেসারি কোনো ইস্যু না এনে পার্টিকুলারলি কিছু কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনগুলোর সলিউশনগুলো করার ক্ষেত্রে রিলেটেড কিছু তথ্য, জেনুইন তথ্য, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সলিউশনের পাশাপাশি, পার্টিকুলারলি কোনো একটা প্রবলেমের সলিউশনের পাশাপাশি ব্রডলি প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন বিসিএস ক্যাডার কর্মকর্তাগণ প্রতিদিন একেবারে এভরিডে সন্ধ্যা 7টায় কখনো রাত 8টায় এই প্ল্যাটফর্মে রেগুলার ক্লাসগুলো চলছে। আপনারা ক্লাসগুলো ফলো করেন, যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রিপারেশন নিচ্ছেন। এই ভিডিওটা যারা দেখছেন আপনারা লাইভটা শেয়ার করে রাখবেন, যেন পরবর্তী আমাদের লাইভ সেশনের নোটিফিকেশনটাও আপনি পেয়ে যান। 48 ব্যাচের যারা শিক্ষার্থী, যারা আমাদের সাথে জয়েন করতে চাচ্ছেন, এখন যারা এডমিশন নিচ্ছেন নিউ ইয়ার এডমিশন ফেস্ট উপলক্ষে, আপনাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ একটা কোয়েশ্চেন ব্যাংক ফ্রিতে আপনাদের জন্য থাকবে। এবং এই কোয়েশ্চেন ব্যাংকের সাথে একটা অ্যাপ কিন্তু ইন্টিগ্রেটেড থাকবে। অর্থাৎ এই অ্যাপের মধ্যে আপনি পাবেন চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এই অ্যাপের সাথে আপনি পাবেন মডেল টেস্ট, এবং অ্যাপের মধ্যে আপনি পাবেন কাস্টমাইজেবল টেস্ট। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে এক্সামগুলো, মডেল টেস্টগুলো, সাবজেক্ট টেস্টগুলো, এই পরীক্ষাগুলো কিন্তু ইজি, মিডিয়াম অ্যান্ড হার্ড 3টে লেভেলে এক্সক্লুসিভ পরীক্ষাগুলো দিতে পারবেন এই কোর্সের সাথে। 48 এর জন্য অনলাইন অফলাইন উভয় ভার্সনে আমাদের কোর্সটা যাচ্ছে। এই বিসিএস হেল্পলাইন প্ল্যাটফর্মে যারা পড়ান তারা সকলেই বিসিএস ক্যাডার কর্মকর্তা।
অবশ্যই আমাদের এই কোর্সের সাথে আমাদের পেজ, ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুক গ্রুপ সবগুলো ভিজিট করে আমাদের ক্লাসগুলো সম্পর্কে, টিচাররা যে পড়াচ্ছে বিভিন্ন ক্লাসগুলো সম্পর্কে জেনে আপনার তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর 48 কোর্সের যে ফিচার, আমাদের এই পেজ, যে পেজে লাইভ যাচ্ছে, এখানে পিন পোস্টে 48 এবং বেসিক কোর্স এবং শিক্ষক নিয়োগের জন্য আলাদা, অনলাইন অফলাইন আলাদা কোর্স যাচ্ছে। 48 ব্যাচের জন্য আলাদা কোর্স অলরেডি আমরা শুরু করে দিচ্ছি নেক্সট উইক। নিউ ইয়ার ফেস্ট উপলক্ষে এই সময়টাতে আমরা ভর্তির জন্য ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি সকল কোর্সে। অবশ্যই আপনারা এর মধ্যে জয়েন করে ফেলেন। এখন যেই এডমিশন ফেস্ট উপলক্ষে, অর্থাৎ নিউ ইয়ার এডমিশন ফেস্ট 2025 উপলক্ষে যারা জয়েন করবেন প্রত্যেকের জন্য কিন্তু এক্সক্লুসিভ একটা অফার থাকছে। একটা এক্সক্লুসিভ, কোনো ব্যাচে একটা ডাইজেস্ট বই, কোনো ব্যাচে সাপোর্টিং কোয়েশ্চেন ব্যাংক, এবং প্রত্যেকটার সাথে একটা অ্যাপ, এবং ওই অ্যাপের মধ্যে লিমিটেড এক্সাম দেওয়ার একটা অপরচুনিটি আপনারা পাচ্ছেন। বিশেষ করে শিক্ষকদের এক্সক্লুসিভ ক্লাস এবং বহুল লেকচার শিটগুলো, রেগুলার ক্লাস, পরীক্ষা এবং কোয়ালিটি গাইডলাইন, এই বিষয়গুলোর সমন্বয়ে আমাদের সাথে সংযুক্ত হন। আজকের লাইভে আমরা বিসিএস এর সরাসরি একটা প্রশ্নের কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আমাদের লাইভগুলো থাকবে, আশা করি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।